সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ফেডারেশন অফ হলিডে অফ বুদ্ধিস্ট এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের যৌথ উদ্যোগে আজকে এই বিশেষ সেমিনারে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট ইতিহাসবিদ এবং পণ্ডিত অধ্যাপক ডক্টর হিমাংশু সরকার মহাশয়, এই সংস্থার অন্যতম কর্ণধার সুজিত বড়ুয়া মহাশয়, যিনি প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার কলকাতা বিশ্ববিদ্যালয়, নবারুণ বড়ুয়া মহাশয়, সত্যজিৎ বড়ুয়া মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মৈত্রেয়ী বড়ুয়া এবং শিউলি মুৎসুদ্দি, এবং এই ইতিহাস অনুসন্ধান পরিষদের এখানকার কর্ণধার শ্রী নবকুমার দাস মহাশয়, প্রত্যেককে আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি যারা আমার উল্টো দিকে বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় বক্তৃতা শোনার পর এখান থেকে প্রস্থান করেছেন। তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিশেষ যে সেমিনারের মাধ্যমে একটা নতুন দিক উন্মোচিত হলো বলে আমি মনে করছি। যে ইতিহাস আমরা এতদিন ধরে পড়েছি, যে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য এবং তাদের যে ব্যক্তি, তাদের যে রাজত্বকাল এবং তারা ঠিক কোন জায়গায় রাজত্ব করতেন, ক্লাস 10 অবধি ইতিহাস পড়ার সুবাদে, যদিও আমি বাণিজ্য বিভাগের ছাত্র, ইতিহাস সম্পর্কে আমার এত বিস্তৃত জ্ঞান ছিল না, কিন্তু ইতিহাসকে জানা, ইতিহাসকে বোঝা এবং ইতিহাস সম্পর্কে একটা অনুসন্ধিৎসা আমার মনে সবসময় ছিল এবং এখনো আছে। প্রায় 1 বছরের অধিককাল সময় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর দায়িত্ব পালন করার ফলে এবং বিশেষ করে এই বিএড কলেজ এবং বালুরঘাটের কিছু ব্যক্তি, মানে যারা মান্যবর ব্যক্তি, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক স্থাপিত হওয়ার দৌলতে আমি শুধুমাত্র প্রশাসনিক কাজকর্ম যে ভালোভাবে চালাতে পারলাম এতদিন, সেটা নয়, নিজেকেও আরো বেশি বেশি করে একাডেমিক্যালি সমৃদ্ধ করতে সমর্থ হয়েছে বলে আমার মনে হয়েছে। আজকে অধ্যাপক এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর হিমাংশু বাবুর যে বক্তব্য শুনলাম, সেই শুনে আমি মোহিত, আমি নিজে অত্যন্ত সমৃদ্ধ বোধ করছি। এবং তিনি এটা তার বক্তব্যের মাধ্যমে উপস্থাপিত করেছেন যে এই উত্তরবঙ্গ এর যে ইতিহাস এতদিন উন্মোচিত হয়নি, যে ইতিহাস এতদিন মানুষের কাছে অজানা ছিল, সেই ইতিহাসকে তিনি আবার নতুন করে নতুন প্রজন্মের কাছে একটা উপস্থাপন করার যে প্রচেষ্টা এবং তিনি যেভাবে এটাতে সমর্থ হয়েছে, সেটা আগামী প্রজন্মের কাছে একটা নতুন দিক এবং নতুন করে এই উত্তরবঙ্গকে দেখা এবং উত্তরবঙ্গকে সমৃদ্ধ করা এবং উত্তরবঙ্গের প্রাচীন ইতিহাসকে সঠিকভাবে অনুধাবন করা, কিন্তু এটা আগামী দিনে আমাদের নতুন যে জেনারেশন তাদের কাছে নিয়ে আসবে। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক হিমাংশু বাবুকে, যে ইতিহাসকে নতুন ভাবে উপস্থাপিত করবার জন্য। এবং উনি এখানকার বক্তব্যে বলেছেন যে পাল সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা রাজা গোপাল,
এই তিনি এই 1750 থেকে 1770 খ্রিস্টাব্দে এই দিনাজপুর অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই সময় হিন্দুদের যে রাজা ছিলেন গণেশ রাজা, তিনিও এই অঞ্চলে রাজত্ব করতেন। এবং এই হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের কিন্তু কন্ট্রাডিকশন সেই সময় ছিল না, বড় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এবং এই অঞ্চলটা একসময় ঘোড়াঘাট অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এবং উত্তরবঙ্গ, যেটা আদিকালে বাণেন্দ্র ভূমি নামে প্রতিষ্ঠিত পরিচিত ছিল, সেখানে বৌদ্ধ ধর্মের সঙ্গে জৈন ধর্মেরও একটা ব্যাপক প্রচার এবং প্রভাব বিস্তার ঘটেছিল। এবং জৈন ধর্মের যিনি ধর্মগুরু ভদ্রবাবু, তিনি এটা বলেছেন যে তার জন্ম এই বানগড়ে হয়েছিল। আমি বানগড় গেছিলাম, এই 1 বছরে আমি এখানকার অনেক জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। এবং একবার নবদার সাথে এক্সকারশনের মতন করে ওই অতীশ দীপঙ্করের যে জন্মস্থান, সেটা উনি ঠিক এক্স্যাক্টলি লোকেট করতে গেছিলেন। তো আমিও ওনার সাথী হয়েছিলাম। তো এবং উনি আমাকে নিশ্চিতভাবে বলেছিলেন যে অতীশ দীপঙ্করের যে জন্মস্থান, সেটা এই একটা অঞ্চলে আমরা গেছিলাম, এর মধ্যেই অবস্থিত হতে হবে। কিন্তু এক্সাক্ট লোকেশনটা তখনও আমরা ঠিক বার করে উঠতে পারিনি, যে যেখানে এই বৌদ্ধ ধর্মের যিনি প্রচারক, যে ধর্মগুরু অতীশ দীপঙ্করের জন্মস্থান। কিন্তু মোটামুটি তার একটা যে এই অঞ্চলে ওনার যে জন্মগ্রহণ হয়েছিল, সেটা কিন্তু আমরা বার করতে পেরেছিলাম। এবং প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আমরা ওই অঞ্চলটা ঘুরে বেড়িয়েছিলাম। এবং একথা নিশ্চিত ভাবে বলা যায় যে যেটা উনি তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রচার উপস্থাপিত করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, যে গৌড়কে আমরা দেখছি, যে আমরা গৌড় বলতে যেটা বুঝি আর মালদার সন্নিকটে মহদিপুরের কাছে, সেই গৌড়ের সঙ্গে আরেকটা যে গৌড় যেটা উপস্থাপন করেছেন, সেই গৌড়ের একটা বিস্তৃত ডিফারেন্স আছে, যেটা কিন্তু মধ্যযুগের ইতিহাসে এটা এখনো সঠিক প্রতিফলন ঘটেনি। আমার মনে হয়েছে যে এই জিনিসটা, যে প্রাচীন গৌড়রাজ্যের যে উদ্ভাবন যেটা উনি বলেছিলেন, যে এই গৌড়রাজ্যের উদ্ভব পূর্ববঙ্গে হয়েছে, এটা একটা প্রচার ছিল। কিন্তু এই প্রচারটা ঠিক নয়। এবং এটা অ্যাকচুয়ালি হয়েছিল আমাদের এই অঞ্চলে এবং এই দিনাজপুর অঞ্চলে। এবং আরো অনেক তথ্যের মাধ্যমে আমি এটা বিস্মিত হয়ে গেছি যে এই বয়সে এত মেমোরি, যেটাকে আমরা সেই মেমোরি এবং নাম, সম, জায়গা, এই বয়সে আমরাই এত মনে রাখতে পারি না যে এটা কিভাবে একজন মানুষ, একজন জীবন্ত ইতিহাস উনি ক্যারি করে চলেছেন তার মস্তিষ্কের মধ্যে দিয়ে। এটা এই 80 বছর বয়সে, আপনার 90 বছর বয়সে আপনি এইভাবে এটাকে এখনো মস্তিষ্কে বহন করে নিয়ে চলেছেন, এটাও মনে হয় পৃথিবীর আরেকটা আশ্চর্যের মধ্যে অন্যতম। এবং আমি সত্যি অভিভূত হয়ে গেছি। হয়তো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে না আসলে হয়তো আপনার সান্নিধ্য আমি পেতাম না, এবং আপনার এই বক্তব্য এই জেলাকে আমি সত্যি কথা বলতে গিয়ে যে এই দিনাজপুর জেলার সঙ্গে খুব একটা সম্পৃক্ত ছিলাম না। আমার জন্ম শিলিগুড়িতে, এবং শিলিগুড়িতেই আমার বেড়ে ওঠা। ওই শহরটাকেই আমি খুব ভালোভাবে জানি। কিন্তু শিলিগুড়ির হঠাৎ করে উত্তরবঙ্গের হয়তো অঘোষিত রাজধানী বলেন, কিন্তু শিলিগুড়িকে আমি এটুকু বলতে পারি যে শিলিগুড়ির কিন্তু পুরনো ইতিহাস সেভাবে ঘাটলে পাওয়া যায়। শিলিগুড়ির ইতিহাস যদি আমরা পড়েছি, শিলিগুড়ির ইতিহাস নিয়ে 4-5খানা বই আছে, যে 1901 সালে শিলিগুড়ির জনসংখ্যা ছিল 781। এবং শিলিগুড়ি যে মূল ডেভেলপমেন্টটা হয়েছিল, জাস্ট একটু বেলাইনে কথা বলছি, যে সেটা 1947 সালের পর থেকে, দেশ বিভাগের পর থেকে একটা শহর
মানে মানে কি বলবো, আনপ্ল্যান্ড ওয়েতে এতটা বেড়ে গেছে যে শিলিগুড়িতে কখনো কখনো আমার বসবাসযোগ্য বলে মনে হয়। কিন্তু ইতিহাসের শিলিগুড়িতে বিশ্ববিদ্যালয় হয়েছিল, শিলিগুড়িতে মেডিকেল কলেজ হয়েছিল, কিন্তু শিলিগুড়ির সেইভাবে ইতিহাস কিন্তু আমরা খুঁজতে পাবো। কিন্তু এই দিনাজপুরে এসে এই দিনাজপুরের যে ইতিহাস, দিনাজপুরের যে সমৃদ্ধ ইতিহাস, এই ইতিহাস কিন্তু একটা গভীর থেকে গভীরতর। এটা অনেকটা বট গাছের মতো, এই শিকড় কত তলায় কত দূর অবধি বিস্তৃত, এটা আপনার মতো ঐতিহাসিক যদি না থাকতো তাহলে হয়তো এটা এই শিকড়টাকে খুঁড়ে দিয়ে বার করতে পারতো। আপনাকে কৃতজ্ঞ চিত্তে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। এবং আমার মনে হয়েছে যে এই যে বিভিন্ন দিক আপনি উন্মোচন করেছেন, আমরা অনেক বড় বড় ইতিহাসবিদের কথা শুনেছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি রবিলাল থাপারকেও দেখেছি, আমি ইরফান হাবিবকেও দেখেছি, আমি আরো অনেক বড় বড় ইতিহাস, যখন দীপক আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছিল, অনেক বড় বড় ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এসেছে। যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এখানকার সব থেকে প্রাচীন ইউনিভার্সিটি এবং যোগাযোগটা অত্যন্ত ভালো, যেহেতু বাগডোগরা এয়ারপোর্ট অপারেট করে। ভারতবর্ষের যে কোনো জায়গা শিলিগুড়ি থেকে 2-3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, এয়ার কানেক্টিভিটি আছে, বালুরঘাটে সেটা নেই। তা সত্ত্বেও আমি বলছি যে যেভাবে এই ইতিহাসকে আপনি একটা পুরনো ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করেছে, সেটা আজকে আপনার এই কথা শুনে আমার সত্যি আমি নিজে শুধু সমৃদ্ধ হইনি, এবং এই অঞ্চলটা, এই দিনাজপুর অঞ্চলটা যেভাবে বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে আমি বলছি যে তার যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটাকে আপনি যে উন্মোচন করেছেন, সেটার জন্য আমার মনে হয়েছে যে আজকের এই সেমিনারে একটা অপরিসীম গুরুত্ব এবং অপরিসীম একটা ভ্যালু আছে। এবং আপনি বলেছেন যে আপনার এই দিনাজপুর জেলা 1772 থেকে 73 সালের সময় ঘোষিত হয়েছিল। তখন ব্রিটিশ রাজত্ব ছিল, জাস্ট পলাশী যুদ্ধের পর, এবং বিরাট দিনাজপুর জেলা, এই বগুড়া থেকে শুরু করে পুরো, তখন তো আর এই বাংলাদেশ হয়নি, পাকিস্তান হয়নি, এই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দিনাজপুর জেলা ছিল। এবং এই দিনাজপুর জেলার প্রত্যেকটা রন্ধে রন্ধে দিনাজপুরের কিন্তু ইতিহাস, বৌদ্ধ, জৈন এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের যে ইতিহাস কথিত এবং গঠিত আছে, সেটা কিন্তু উন্মোচন করা, যে নতুন ভাবে উন্মোচিত হচ্ছে। এবং বৌদ্ধ ধর্মের যে মূল, আমি বলছি যে বৌদ্ধ ধর্মের বুদ্ধিস্টরা মূলত যায় সারনাথে যায়, সেখানে বেনারসের কাছে প্রচুর বুদ্ধিস্ট আমি দেখেছি। আবার বৌদ্ধ গয়াতে যায়, এখানে বুদ্ধিবৃক্ষে কিছু বুদ্ধদের তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। ওখানে একটা পুকুর আছে, ওই পুকুরে আমি দেখেছি যে ওনারা ওখানে প্রথমে ওই পুকুরে প্রার্থনা করে, তারপরে বুদ্ধিবৃক্ষে দিয়েছে। এবং সেই এই যে একটা পরম্পরা, কিন্তু বৌদ্ধরা অনেকেই জানেন না যে বৌদ্ধ ধর্মের যে আদি যে সৃষ্টি, সেটা কিন্তু এই দিনাজপুর জেলা থেকেই হয়েছিল। এবং আমার মনে হয়েছে যে আজকের এই সেমিনার, যে সেমিনারে বিভিন্ন বক্তা, ভাতৃপ্রতিম দীপক তার বক্তব্যে বিভিন্ন জায়গার কথা উল্লেখ করে ও এইসব নিয়ে গবেষণা করে, যদিও বাংলা সাহিত্যের লোক, এই সম্পর্কে ওর একটা সম্ভব ধারণা আছে, ও সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এবং আমার যেটা মনে হয়েছে যে আজকের এই সেমিনার অত্যন্ত ফলপ্রসূ, এবং আপনি যে কথাগুলো বলেছেন যে পাল যুগে যে 8টি জরাস্কন্ধ বাঘ ছিল, তার মধ্যে 3টি বিহারে অবস্থিত হলেও 5টি কিন্তু এই বঙ্গে, এবং সেটা উত্তরবঙ্গ, সেটাও কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই, ইতিহাসে কোথাও ডকুমেন্টেড নেই। এই জিনিসগুলো আমি আশা করি
যে আপনি অসংখ্য বই লিখেছেন, তার মধ্যে কয়েকটা বই পড়ার সৌভাগ্য আমারও হয়েছে, এবং এইগুলো যদি আগামী দিনে বইয়ের মাধ্যমে লিখিত আকারে উপস্থাপিত হয়, সেটা শুধুমাত্র আমাদের নয়, আমাদের যারা ভবিষ্যৎ যারা প্রজন্ম, এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে ইতিহাসের পুনর্মূল্যায়ন এবং পুনর্লিখন অত্যন্ত জরুরি। আজকে এই সেমিনার আমার মনে হয়েছে যে অত্যন্ত সফল এবং একটা নতুন দিক উন্মোচন করেছে। আমি অভিনন্দন জানাই ইতিহাস অনুসন্ধান পরিষদ এবং যার যৌথ উদ্যোগে অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট, যাদের কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত আছেন, এবং আমি অভিনন্দন জানাচ্ছি যে বালুরঘাট বিএড কলেজের প্রত্যেককে যারা এই সেমিনারকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, নবকুমার দাসের নেতৃত্বে। এবং একটা বিএড কলেজ একাডেমিক্যালি কতটা কনসাস হলে এই ধরনের সেমিনার একটা শুধু নয়, লাগাতার ভাবে করে এবং একাডেমিক্যালি জিনিসগুলোকে এখানকার যারা একাডেমিশিয়ান তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে। সেজন্য আজকের এই যে সেমিনার, বিশেষ সেমিনার, সেই সেমিনারের উদ্যোক্তা ইতিহাস অনুসন্ধান পরিষদ এবং তার সভাপতি হিমাংশু কুমার, অধ্যাপক হিমাংশু কুমার সরকার, এবং তার যে কর্ণধার নবকুমার দাস, এবং বেঙ্গল অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের যারা কর্ণধার আছেন, ডক্টর সুজিত কুমার বড়ুয়া, এবং অন্যান্য যারা আছেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানিয়ে